হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আজকে তোমাদের যে ক্লাসটি হবে সেটি খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ ক্লাস, বিশেষ করে নার্সিংয়ের শিক্ষার্থী যারা আছো। তো নার্সিংয়ের শিক্ষার্থী, তোমাদের নার্সিংয়ের এক্সামে যে বিগত কয়েক বছরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, সেই কোশ্চেনের ভিত্তিতে একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, পিওইকিউ সিরিজ। সেই সিরিজের ফার্স্ট ক্লাস আজকে, এবং এই সিরিজে প্রত্যেকটি ক্লাসে টপ 20 বায়োলজির কোশ্চেন থাকছে। এই টপ 20 বায়োলজির কোশ্চেন, প্রত্যেকটি ক্লাসের টপ 20 বায়োলজি কোশ্চেন তোমাদের আপকামিং নার্সিংয়ের এক্সামকে আরও মজবুত করে তুলবে, প্রিপারেশনকে আরও মজবুত করে তুলবে, এবং নার্সিংয়ের এক্সাম খুবই হেল্পফুল হবে। তোমাদের এই পিওইকিউ সিরিজ তোমাদের নার্সিং এক্সামে খুবই হেল্পফুল হতে চলেছে। তো প্রত্যেকটি ক্লাসকে, নার্সিংয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটি ক্লাসকে খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তোমরা। তো সেই সিরিজের আজকে ফার্স্ট ক্লাস, এবং ফার্স্ট ক্লাসে টপ 20 কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার এবং এক্সপ্লেনেশন দুটোই বলবো। তো তোমরা ক্লাসটিতে ফোকাস রাখো। তোমাদের এক্সামে এই ক্লাসগুলি খুবই হেল্পফুল হতে যাচ্ছে, এতটুকুই বলবো। তোমরা ক্লাসগুলি একটু ফোকাস রাখো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোমের সংখ্যা কত? মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোমের সংখ্যা হলো, আচ্ছা, ফার্স্ট অপশন কি বলছে? 44 প্লাস এক্স এক্স ক্রোমোজোমস। বি নাম্বার অপশন 44 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোমস। সি নাম্বার অপশন 22 প্লাস এক্স এক্স ক্রোমোজোমস। ডি নাম্বার অপশন 22 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোমস। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু মাইটোসিস আচ্ছা, কোষ বিভাজন কত প্রকারের হয়? কোষ বিভাজন 3 টাইপস। কোষ বিভাজন কত টাইপের আছে? 3 টাইপের কোষ বিভাজন আছে। কি কি? নাম্বার 1 অ্যামাইটোসিস, 2 নম্বর কোষ বিভাজনের প্রকার মাইটোসিস। 3 নম্বর মিওসিস। এখন বলছে মাইটোসিস কোষ বিভাজনের পর, সবার ফার্স্ট আরেকটা বিষয় জানতে হবে যে আমাদের শরীরে কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 46। যদি পেয়ার্স বলে 23। যদি জোড়ায় বলে তাহলে কত হবে? 23। আর যদি নাম্বারে বলে, সংখ্যায় বলে, যদি বলা হয় কয়টি, তাহলে 46। তো এখানে বলছে মাইটোসিস কোষ বিভাজনের পর পুরুষের কোষের ক্রোমোজোমের সংখ্যা কটি? কোথাও অপশনে 46 নেই, অপশনে কোথাও 46 দেওয়া নেই। অপশনে কিভাবে দেওয়া আছে? 44 অ্যাকচুয়ালি কি বলছে এখানে? টোটাল 46 ক্রোমোজোমসের মধ্যে আমাদের শরীরে ক্রোমোজোমসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটি অটোজোমস আর অলোজোমস। অটোজোমস কি? অটোজোমস আমাদের শরীরে পুরুষ এবং মহিলা প্রত্যেকের শরীরে অটোজোমসের সংখ্যা সমান থাকে, সেম অটোজোমস সমান থাকে। 46 ক্রোমোজোমসের মধ্যে 44 অটোজোমস পুরুষ মহিলার সমান থাকবে। পুরুষের মধ্যেও 44 অটোজোমস থাকবে এবং মহিলার মধ্যেও থাকবে, মহিলা পুরুষ প্রত্যেকের মধ্যে কি অটোজোমস কি 44 থাকবে। তো অপশনে যেভাবে দেওয়া আছে, প্রথমে অটোজোমস করে দেওয়া আছে, তারপর অলোজোমস করে দেওয়া আছে। এবং অলোজোমসটা কি? অলোজোমস থাকে দুটা। এই অলোজোমসই যেটাকে বলা হয় তোমাদের লিঙ্গ নির্ধারণ। এই অলোজোমসের মধ্যে, অলোজোমস দুটাই পুরুষ মহিলার মধ্যে আলাদা আলাদা।
মহিলার মধ্যে অলজমস কি? অলজমস, অলজমস, অলজম, অলজমস। পুরুষের মধ্যে অলজমস থাকে, পুরুষের মধ্যে অলজমস কি থাকে? দুটি, যেটাকে বলা হয় এক্স ওয়াই। আর মহিলার মধ্যে অলজমস থাকে এক্স এক্স। এখন কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে অপশন আছে ডাইরেক্টলি ক্রোমোজোমসের 46 দিয়ে নয়, অপশন দেওয়া আছে অটোজোমস প্লাস অলজোমস করে, অটোজোমস প্লাস অলজোমস করে। তাহলে এখন দেখো কার্ডটা জিজ্ঞাসা করেছে। আর মাইটোসিস কোষ বিভাজনের পর কোনো কোষের ক্রোমোজোমের কোনো পরিবর্তন হয় না। একটা জিনিস অপশন তোমরা মনে রাখো যে মাইটোসিস কোষ বিভাজনের পর কোষের ক্রোমোজোমসের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? একমাত্র মিওসিস কোষ বিভাজনে কি হয়? ক্রোমোজোমস কি 46 থেকে কি হয়ে যায় 23 হাফ হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনের ফলেই কোষে ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, 46 থেকে 23 হয়ে যায়। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের পর কোষের ক্রোমোজোমসের কোনো পরিবর্তন হয় না। তো এখানে মাইটোসিস কোষ বিভাজন বলছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে বলছে। পুরুষের ক্ষেত্রে কিভাবে অপশনে আছে অটোজোমস প্লাস অলজোমস দিয়ে। তাহলে পুরুষের অটোজোমস মহিলার অটোজোমস কি সেম থাকে। তাহলে 44 দুইটা অপশনে আছে। 44 কটা অপশনে আছে? 44 কটা অপশন আছে? এ নাম্বার অপশন আছে, বি নাম্বার অপশন আছে। তাহলে 44 এ নাম্বার অপশন আছে, বি নাম্বার অপশন আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? পুরুষের জিজ্ঞাসা করছে, তাহলে পুরুষের অটোজোমস আর মহিলার অটোজোমস সেম, কিন্তু অলজোমস দিয়ে আমাদের বিচার করতে হবে যে কোনটা অপশনে অ্যান্সার হবে। অপশনে কোনটা অ্যান্সার হবে? যেটা পুরুষের অলজোমস কোনটা? এক্স ওয়াই, এই যে লিখে দিয়েছি। পুরুষের অলজোমসের সংখ্যা কি? পুরুষের মধ্যে কি অলজোমস কোনটা? এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। পুরুষের অলজোমস কোনটা? এক্স ওয়াই। তাহলে 44 প্লাস এক্স ওয়াই যেখানে আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। 44 প্লাস এক্স ওয়াই যেটা, সেটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বার অ্যান্সার হবে। বি নাম্বার অপশনটাই অ্যান্সার হবে। কারণ 44 ক্রোমোজোমসের মধ্যে 46 ক্রোমোজোমসের মধ্যে 44 অলজোমস, অটোজোমস পুরুষ মহিলার সেম থাকে, অলজোমস পুরুষ মহিলার আলাদা হয়, ঠিক আছে? সি নাম্বার অপশন হবে না কেন? 22 প্লাস এক্স এক্স 22 কি? 22 কি? যদি পেয়ারসে বলতো, যদি জোড়ায় বলতো, পুরুষ মহিলার কোষে ক্রোমোজোমসের কত জোড়া ক্রোমোজোমস থাকে, যদি জোড়ায় বলতো তাহলে এই অপশন দুটোর মধ্যে দেখতাম। যদি জোড়ায় বলতো, কারণ জোড়ায় বললে কি 22 প্লাস এক্স এক্স, জোড়ায় বললে 22 প্লাস এক্স ওয়াই, এই দুটো অপশন হতো যদি জোড়ায় বলতো কত জোড়া থাকে। পুরুষ মহিলার মধ্যে ক্রোমোজোমসের কত জোড়া থাকে সেটা যদি বলতো তাহলে সি আর ডি অপশন দেখতাম। তো তোমরা বুঝতে পারলা যে বি নাম্বার অপশন কেন সঠিক। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদরের কোষ উভয়ের স্থানেই পাওয়া যায়? নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাদরের কোষ উভয়ের স্থানেই পাওয়া যায়, মানে দুজনের মধ্যেই থাকে? নিম্নের কোন অপশনটির মধ্যে সঠিক হবে? বলছে ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, কোষপ্রাচীর, কোষপর্দা। এখন ব্যাপারটা দেখো, আম গাছ বলতে এখানে কাদের বলছে? উদ্ভিদের কথা বলছে। উদ্ভিদ, উদ্ভিদ, উদ্ভিদ। এবং বাদর বলতে বলছে এখানে প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী। বাদর বলতে কি বলছে? প্রাণীর কথা বলছে। অপশন এ নাম্বার অপশন বলছে ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, কোষপ্রাচীর এবং কোষপর্দা। এ নাম্বার অপশন ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, কোষপ্রাচীর, কোষপর্দা দুজনের মধ্যেই থাকে। এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটি এমন যেটি আম গাছের কোষ এবং বাদরের কোষ দুজনের মধ্যেই পাওয়া যায়? কোষপর্দা। একমাত্র এই অপশন, চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে?
কোষ পর্দা। কেন আমি বলে দিচ্ছি। কোষ পর্দা আমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুজনের মধ্যেই থাকে। কোষ পর্দা কি উদ্ভিদ এবং প্রাণী প্রাণী দুজনের মধ্যেই থাকে। ক্লোরোপ্লাস্ট এটি শুধুমাত্র কাদের ক্ষেত্রে থাকে? ক্লোরোপ্লাস্ট কাদের? উদ্ভিদের মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্ট কাদের মধ্যে থাকে? উদ্ভিদের মধ্যে থাকে, প্রাণীর মধ্যে থাকে না, তো অপশন এটা হবে না। কোষপ্রাচীর উদ্ভিদের মধ্যে থাকে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না, ঠিক আছে অ্যান্সার, তাই কোষপ্রাচীর অ্যান্সার হবে না। ক্লোরোপ্লাস্ট অ্যান্সার হবে না। সেন্ট্রিওল শুধু প্রাণী কোষে থাকে। সেন্ট্রিওল কোথা থাকে? প্রাণী কোষে থাকে। সেন্ট্রিওল কোথা থাকে? প্রাণী কোষে থাকে। কোষ পর্দা এমন কোষের অঙ্গ, এটি কোষের আবরণ, কোষের আবরণ যেটি প্রাণী কোষ উদ্ভিদ কোষ দুজনের মধ্যেই পাওয়া যায়। কয়েকটা অপশন যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুজনের মধ্যে থাকে, সেটি হলো, নোট করে লেখো, যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুজনের মধ্যেই থাকে, সেটি নিউক্লিয়াস, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, রাইবোজোম, গলগি বডি, গলগি বডি। এগুলো কি উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুজনের মধ্যেই থাকে। কোষ প্রাচীর কি উদ্ভিদের মধ্যে থাকে, উদ্ভিদের মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্ট এটি কি করে? ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট কি করে? উদ্ভিদের সালোকসংশ্লেষে সাহায্য করে। উদ্ভিদের উদ্ভিদের সালোকসংশ্লেষে সাহায্য করে। সাহায্য করে, সাহায্য করে, ঠিক আছে, উদ্ভিদের সালোকসংশ্লেষে সাহায্য করে। কোষ পর্দা কোষের এমন অঙ্গ যেটি কোষকে, কোষের বাইরের আবরণ, কোষের কি এটা? বাইরের আবরণ, কোষের, কোষের বাইরের আবরণ, আবরণ কোষকে কি করে? সুরক্ষা প্রদান করে। কোষকে সুরক্ষা প্রদান করে এবং কোষের বাইরের এবং ভিতরের পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। বাইরের, কোষের বাইরের এবং ভিতরের পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে কে? কোষ পর্দা। আর কোষ প্রাচীর কি উদ্ভিদের মধ্যে থাকে শুধুমাত্র। সেন্ট্রিওল, সেন্ট্রিওল কি? সেন্ট্রিওল যেটি আমাদের প্রাণী কোষে থাকে, এটি নিউক্লিয়াসের খুব পাশে, কোষের যে নিউক্লিয়াস থাকে, কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের খুব পাশে অবস্থান। সেন্ট্রিওল কোথা থাকে? কোষের নিউক্লিয়াসে, কোষের নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের খুব পাশে থাকেন। পাশে থাকে। যদি বলে যে সেন্ট্রিওল কোথায় থাকে, সেন্ট্রিওল কোথা থেকে যদি বলে, কোষের যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের পাশে থাকে। আচ্ছা, সেন্ট্রিওল নিয়ে আরেকটা বিষয়, একজোড়া সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? একজোড়া সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? ডিপ্লোজোম বলা হয়। ডিপ্লোজোম বলা হয়। একজোড়া সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? ডিপ্লোজোম বলা হয়। আর সেন্ট্রিওল যদি বলা হয় কি দিয়ে তৈরি? মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউলস নামক প্রোটিন নল দিয়ে তৈরি। সেন্ট্রিওল কি দিয়ে তৈরি? মাইক্রোটিবিউলস নামক প্রোটিন নল দিয়ে তৈরি। আচ্ছা, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাদরের কোষ উভয়ের স্থানে পাওয়া যায়? তাহলে অ্যান্সার কোনটা আমাদের হলো? কোষ পর্দা। কোষ পর্দার কাজ কি? কোষের বাইরের আবরণ, এবং কোষের বাইরের আবরণ এটি কোষকে কি করে? সুরক্ষা প্রদান করে এবং কোষের বাইরের এবং ভিতরের পদার্থের
আদান প্রদান, কোষের বাইরে কোন পদার্থ যাবে ভিতরে কোন পদার্থ আসবে সেটার আদান প্রদানটা কে নিয়ন্ত্রণ করে? কোষ পর্দা। আমরা ক্লোরোপ্লাস্ট কি জানি? উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য ব্যবহার করে ক্লোরোপ্লাস্ট। সেন্ট্রিওল কি? কোষের নিউক্লিয়াসের পাশে অবস্থিত। সেন্ট্রিওল কি দিয়ে গঠিত? তৈরি কি দিয়ে? মাইক্রোটিবুলস নামক প্রোটিন নল দিয়ে তৈরি। কোষ প্রাচীর এটা উদ্ভিদের মধ্যে থাকে শুধুমাত্র। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয়। স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয়। আচ্ছা বলছে স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া কোথায় সম্পূর্ণ হয়? দেখো, ফ্যালোপিয়ান নালী, ফ্যালোপিয়ান নালীতে, ডিম্বাশয়ে, জরায়ুতে, যোনিতে। ফ্যালোপিয়ান নালীতে, ডিম্বাশয়ে, জরায়ুতে, যোনিতে। তাহলে ফ্যালোপিয়ান নারী কি? ফ্যালোপিয়ান নারী নালীতে, সরি নালীতে, ফ্যালোপিয়ান নালীতে, ডিম্বাশয়ে, জরায়ুতে, যোনিতে। ফ্যালোপিয়ান নালীতে অ্যান্সার কি হবে? ফ্যালোপিয়ান নালীতে। কেন বলে দিচ্ছি, অ্যান্সার কি? ফ্যালোপিয়ান নালীতে। ফ্যালোপিয়ান নালী কি? যেটি নিষেক প্রক্রিয়া অর্থাৎ ফার্টিলাইজেশন, নিষেক প্রক্রিয়া অর্থাৎ ফার্টিলাইজেশন, এটি একটি উদ্ভিদের জটিল এবং জৈবিক প্রক্রিয়া। এটি কি? নিষেক কি? উদ্ভিদের একটি জটিল এবং জৈবিক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়া উদ্ভিদের একটি কি? জটিল এবং জৈবিক প্রক্রিয়া, যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি তৈরি করে? জাইগোট তৈরি করে। নিষেক প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি হয়? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিয়ে কি তৈরি করে? জাইগোট, জাইগোট তৈরি করে। ঠিক আছে, তো এই স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া বলছে যে কোথায় সম্পূর্ণ হয়? তো আমাদের অ্যান্সার কি? ফ্যালোপিয়ান নালী। ঠিক আছে, ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালী, যেটাকে বলা হয় কি? ডিম্বনালীও বলা হয়। ফ্যালোপিয়ান নালীকে কি বলা হয়? বা ডিম্বনালী, ডিম্বনালীতে, ফ্যালোপিয়ান নালীতে বা ডিম্বনালীতে। ঠিক আছে, ফ্যালোপিয়ান নালীতে বা ডিম্বনালীতে। আচ্ছা, জরায়ুতে হবে না কেন? ডিম্বাশয় কি? ডিম্বাশয় কি? যেটা টেস্টিস, ডিম্বাশয় যেখানে কি ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণু তৈরি হয়। আমাদের মহিলাদের মধ্যে এক জোড়া ডিম্বাণু থাকে, এক জোড়া ডিম্বাণু থাকে। তো ডিম্বাণু কি করে? সরি, ডিম্বাশয় থাকে। ডিম্বাশয় কি করে? ডিম্বাণু উৎপন্ন করে। ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাণু উৎপন্ন করা। ঠিক আছে, এবং আরও কি কাজ? যে কি কাজ আরো? ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাশয়ের কাজ স্ত্রীর জননতন্ত্রের যে যৌন হরমোনস, টেস্টোস্টেরন যৌন হরমোন কি? মহিলাদের যৌন হরমোন কি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই ডিম্বাশয় থেকে কি হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয়। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয়, যেটি কি করে? মাসিক চক্র এবং গর্ভাবস্থার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, জরায়ু কি? জরায়ু, জরায়ু কি? জরায়ু কি করে? জরায়ু স্ত্রীর জননতন্ত্রের এমন একটি অঙ্গ, জরায়ু স্ত্রীর জননতন্ত্রের এমন একটি অঙ্গ যেখানে জরায়ু স্ত্রীর প্রজননতন্ত্রের এমন একটি অঙ্গ যেখানে কি হয়? এটি একটি পেশিবহুল থলির মতন। অ্যাকচুয়ালি জরায়ু কি? জরায়ু একটি পেশিবহুল থলি, পেশিবহুল থলি, পেশিবহুল বহুল থলি, থলি। জরায়ু কি? একটি পেশিবহুল থলি। জরায়ু কি? একটি পেশিবহুল থলির মতন, যেখানে গর্ভাবস্থায় কি ভ্রূণ বড় হয়, ভ্রূণ বড় হয় এবং সন্তান জন্ম হওয়া পর্যন্ত সেখানে কি পুষ্টি পায়। জরায়ু কি? পেশিবহুল থলির মতন, যেখানে
গর্ভাবস্থায় ভ্রূণ বড় হয় এবং সন্তান জন্ম হওয়া পর্যন্ত সেখানে পুষ্টি পায় জরায়ু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তাহলে অপশনে অ্যান্সার কোনটা হবে? ফ্যালোপিয়ান নালীতে। ফ্যালোপিয়ান নালীকে কি বলা হয়? ডিম্বনালীও বলা হয়। ঠিক আছে, ডিম্বনালীতে কি হয় আর স্তন্যপায়ীর নিষেক কি সেটাও বলে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। ক্রিটিনিজম এবং ম্যাক্সিডিমার কারণ হলো। ক্রিটিনিজম এবং ম্যাক্সিডিমার কারণ কি? এ নাম্বার অপশন থাইরক্সিনের অধিক্ষরণ, গ্রোথ হরমোনের অধিক্ষরণ, থাইরক্সিনের স্বল্পক্ষরণ এবং গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণ। ঠিক আছে, তো থাইরক্সিনের অধিক্ষরণ এবং গ্রোথ হরমোনের অধিক্ষরণ মানে গ্রোথ হরমোন বেশি নিঃসৃত হলে, থাইরক্সিনের স্বল্পক্ষরণ মানে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে, গ্রোথ হরমোন স্বল্পক্ষরণ মানে গ্রোথ হরমোন কম ক্ষরিত হলে, নিঃসৃত হলে। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার কি? থাইরক্সিনের স্বল্পক্ষরণ। ক্রিটিনিজম কি এবং ম্যাক্সিডিমা কি? ক্রিটিনিজম কি এবং ম্যাক্সিডিমা কি? ঠিক আছে, ক্রিটিনিজম এবং ম্যাক্সিডিমা রোগ নির্ভর করে সেটি বয়সের উপর। বয়স্কদের হয় ম্যাক্সিডিমা এবং বাচ্চাদের ক্ষেত্রে কোনটা হয়? ক্রিটিনিজম। আর ম্যাক্সিডিমা কি? বয়স্কদের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর থাইরক্সিনের স্বল্পক্ষরণে সেটি হয়, থাইরক্সিনের স্বল্পক্ষরণে সেটি হয়। ঠিক আছে, থাইরক্সিনের স্বল্পক্ষরণে, থাইরক্সিনের স্বল্পক্ষরণে কি হয়? ক্রিটিনিজম এবং ম্যাক্সিডিমা। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের কম নিঃসৃত হওয়ার কারণে। ঠিক আছে, আর গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণ, আচ্ছা যদি বলি গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে কি রোগ হয়? গ্রোথ হরমোন কম নিঃসৃত হলে কি রোগ হয়? গ্রোথ হরমোন কম নিঃসৃত হলে বাচ্চাদের একটি রোগ হয় এবং বয়স্কদের একটি রোগ হয়। ঠিক আছে, বাচ্চাদের একটি রোগ হয় এবং বয়স্কদের একটি রোগ হয়। বাচ্চাদের কি রোগ হয়? গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে, গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে কি হয় বাচ্চাদের? বাচ্চাদের কি হয়? বাচ্চাদের হয় জাইগান্টিজম। জাইগান্টিজম, জাইগান্টিজম, অতিকায়ত্ত যেটাকে বলা হয়, অতিকায়ত্ত, জাইগান্টিজম। ঠিক আছে, জাইগান্টিজম। বয়স্কদের কি হয়? বয়স্কদের মধ্যে গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে কি হচ্ছে? অ্যাক্রোমেগালি, 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 মেগালি। অতিকায়ত্ত বলতে, জাইগান্টিজম বলতে কি হয়? স্বল্পক্ষরণে কি হয়? গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে কি হয়? জাইগান্টিজম এবং অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি। ঠিক আছে, গ্রোথ হরমোনের অধিক্ষরণে, গ্রোথ হরমোনের অধিক্ষরণে, অধিক্ষরণে কি হচ্ছে? সরি, এখানে তোমাদের গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে যেটি রোগ হবে সেটি শিশুদের গ্রোথ কমে যাবে, শিশুদের গ্রোথ কমে যাবে, শিশুদের গ্রোথ কমে যাবে। গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে বাচ্চাদের কি হবে? বাচ্চাদের বৃদ্ধি কমে যাবে, বৃদ্ধি কমে যাবে, বৃদ্ধি কমে যাবে। এবং বয়স্কদের কি হবে? বয়স্কদের হবে, বয়স্কদের যে বিপাক, বিপাক এবং শক্তির যে বয়স্কদের কি হবে? বিপাক, বিপাকের ক্ষমতা এবং শক্তির ক্ষমতা কমে যাবে, বিপাকের ক্ষমতা, এর বিপাক এবং শক্তির ক্ষমতা কমে যাবে,
শক্তিতে প্রভাব ফেলবে, শক্তিতে প্রভাব ফেলবে, প্রভাব ফেলে। তাহলে গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে বাচ্চাদের বৃদ্ধিতে প্রভাব ফেলবে এবং বয়স্কদের বিপাক এবং শক্তিতে প্রভাব ফেলবে। আরেকটা বিষয় যেখানে মিস্টেক হয়েছিল, সেটা গ্রোথ হরমোনের অধিকক্ষরণে কি হয়, বাচ্চাদের হয় বাচ্চাদের কি হয় জাইগান্টিজম, যেটা অতিকায়ত্ব বলা হয়। বাচ্চাদের বাচ্চাদের কি হয় জাইগান্টিজম, জাইগান্টিজম যেটা অতিকায়ত্ব, অতিকায়ত্ব, অতিকায়ত্ব। আর বয়স্কদের কি হচ্ছে, বয়স্কদের বয়স্কদের হচ্ছে কি অ্যাক্রোমেগালি, 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 অ্যাক্রোমেগালি। জাইগান্টিজমটা কি, অস্বাভাবিক বৃদ্ধি, শরীরের স্বাভাবিক বৃদ্ধির থেকে অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যাওয়া। ঠিক আছে, জাইগান্টিজম বাচ্চাদের কি হয়, শরীরের যে স্বাভাবিক বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধির থেকে সেটাই লক্ষ্য করা যে অস্বাভাবিক বৃদ্ধি, মানে কোনো কিছু অঙ্গের অস্বাভাবিক লম্বা হয়ে যাওয়া, বৃদ্ধি হয়ে যাওয়া। বয়স্কদের ক্ষেত্রে কি হয়, বয়স্কদের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, বয়স্কদের ক্ষেত্রেও কি হচ্ছে, হাড়ের যে থিকনেসটা সেটি চ্যাপ্টা হয়ে যাওয়া। ঠিক আছে, বাচ্চাদের কি গ্রোথ অস্বাভাবিক থেকে বেশি বৃদ্ধি হয়ে যাওয়া, স্বাভাবিক বৃদ্ধির থেকে অস্বাভাবিক হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এক জাইগান্টিজম এবং অ্যাক্রোমেগালি সেটি গ্রোথ হরমোনের অধিকক্ষরণে হয়। গ্রোথ হরমোনের কম ক্ষরণে কি হয়, বাচ্চাদের বৃদ্ধি কমে যাওয়া এবং বয়স্কদের বিপাক এবং শক্তিতে প্রভাব ফেলে। আর থাইরক্সিন হরমোনের স্বল্পক্ষরণে কি হচ্ছে, ক্রিটিনিজম এবং ম্যাক্সিডিমা, ক্রিটিনিজম এবং ম্যাক্সিডিমা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পূর্ণ হয়, সবুজ পাতার কোষের, সবুজ পাতার যে কোষ আছে, যে সেই কোষের কোন অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। এখন বুঝতে হবে যে সবুজ পাতার, সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া কয়টি পর্যায়ে ঘটে। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া দুটি পর্যায়ে ঘটে, একটি অন্ধকার বিক্রিয়া, অন্ধকার দশা, আর একটি আলোক দশা, যেটি জানি কি অন্ধকার দশা, একটি আলোক দশা। তো বলছে সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, আলোক বিক্রিয়ার কথা বলছে। আলোক বিক্রিয়া কোনটা হবে, ক্লোরোপ্লাস্টের অন্তর্পর্দায়, ক্লোরোপ্লাস্টের বহির্পর্দায়, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, ক্লোরোপ্লাস্টের এস্টোমাতে। আমাদের কি বলছে যে সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয় সেটি কোনটি, চারটি অপশনের মধ্যে কোনটি। আলোক বিক্রিয়াটি সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের কি গ্রানাতে। সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয় সেটি কোষের ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। দেখো দুটি, সবুজ পাতার কোষের, সবুজ পাতার অর্থাৎ সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ প্রক্রিয়া দুটি পর্যায়ে, দুটি পর্যায়ে হয়, দুটি পর্যায়ে হয়, পর্যায়ে হয়। একটি কি লাইট রিয়াকশন আর একটি ডার্ক রিয়াকশন। আলোক বিক্রিয়া, আলোক বিক্রিয়া, আলোক বিক্রিয়া, আর একটি কি অন্ধকার বিক্রিয়া। অন্ধকার, অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, অন্ধকার বিক্রিয়া। এই আলোক বিক্রিয়া যেটি সম্পূর্ণ হয় সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পূর্ণ হয় সেটি কি ক্লোরোপ্লাস্টের কি গ্রানাতে, গ্রানাতে। আর অন্ধকার বিক্রিয়া যেটিতে সম্পূর্ণ হয় সেটি এস্টোমাতে, এস্টোমা। ক্লোরোপ্লাস্টের এস্টোমাতে কি হয়, অন্ধকার বিক্রিয়া সম্পূর্ণ হয়। যদি বলা হয় ক্লোরোপ্লাস্টের এস্টোমাতে সবুজ উদ্ভিদের আলোক বিক্রিয়া কিসের উপর নির্ভরশীল, যদি বলে যে সবুজ উদ্ভিদের কোষের এস্টোমাতে যে
সবুজ উদ্ভিদের কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন যদি বলা হয় তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, আর সবুজ উদ্ভিদের কোষের কোন অংশে অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় সেটি যদি বলা হয় তাহলে স্টোমাতে। তাহলে গ্রানার উপর যে বিক্রিয়াটা সেটি কিসের উপর নির্ভরশীল? ক্লোরোপ্লাস্টের গ্রানার উপর যে বিক্রিয়াটা সেটি কি আলোর উপর নির্ভরশীল। ক্লোরোপ্লাস্টের গ্রানাতে যে বিক্রিয়াটি হয় সেটি কিসের উপর নির্ভরশীল? ডাইরেক্টলি আলোর উপর। আর যেটি ক্লোরোপ্লাস্টে স্টোমাতে হয় সেটি ডাইরেক্টলি কিসের উপর নির্ভরশীল? অন্ধকারের উপর নির্ভরশীল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, মানব হৃদয়ের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো? মানব হৃৎপিণ্ডের অর্থাৎ মানব হৃদয়ের প্রাকৃতিক এবং সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো? এ নাম্বার অপশন এভি নোট, বি নাম্বার অপশন এসএ নোট, সি নাম্বার অপশন হিজের বান্ডেল, ডি নাম্বার অপশন পার্কিনজে তন্তু বা যেটাকে বলা হয় পুরকিনজে তন্তু। ঠিক আছে, এসএ নোট সাইনো অ্যাট্রিয়াল নোট, আর এভি নোট কি অ্যান্ট্রিও ভেন্ট্রিকুলার নোট। ঠিক আছে, তো মানব হৃদয়ের সাধারণ প্রাকৃতিক পেসমেকার বলছে, ন্যাচারাল পেসমেকার বলছে, প্রাকৃতিকভাবে যেটা তৈরি সেটা কি এসএ নোট, এস এ নোট, সেটি কি এসএ নোট, এস এ নোট। ঠিক আছে, এভি নোট, এভি নোটকে কি বলা হয়? তাহলে অ্যান্সার কি আমাদের এসএ নোট। মানব হৃদয়ের সাধারণ প্রাকৃতিক পেসমেকার যদি বলা হয়, যদি আর্টিফিশিয়াল বলে সেটি আলাদা, যেটি কৃত্রিম কৃত্রিম পেসমেকার হলে আলাদা, এটি আমাদের ন্যাচারালভাবে তৈরি, শরীর থেকে ন্যাচারালভাবে তৈরি হয়েছে এসএ নোট, তাই এটাকে প্রাকৃতিক এবং সাধারণ পেসমেকার বলা হয়। আর যেটি আর্টিফিশিয়ালভাবে তৈরি হয়, যেটি কৃত্রিমভাবে তৈরি হয় সেটি আলাদা, সেটি এভি নোট। ঠিক আছে, তাহলে এসএ নোট, এভি নোট, এভি নোটকে কি বলা হয়? বৈদ্যুতিক গেটকিপার বলা হয়। কাকে? এভি নোটকে। যখন এসএ নোট কাজ করা বন্ধ, এসএ নোট কাজ করতে না পাওয়ার জায়গায় কে কাজ করে? এভি নোট কাজ করে। এভি নোট যখন কাজ করতে ক্ষমতাযুক্ত হবে না তখনই কি তখনই আমাদের কি আর্টিফিশিয়ালভাবে কি কৃত্রিমভাবে একটি যন্ত্র বসানো হয়, সেটিকে বলা হয় পেসমেকার, যেটিকে বলা হয় কৃত্রিম পেসমেকার। যখন এভি নোট কাজ করার ক্ষমতা রাখে না, যখন এভি নোট কি করে না, কাজ করতে সক্ষম না, তখন কি এভি নোটের জায়গায় তখনই বসানো হয় কি কৃত্রিম পেসমেকার, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার। তাহলে এভি নোটকে কি বলা হয়? বৈদ্যুতিক গেটকিপার, বৈদ্যুতিক গেটকিপার, গেটকিপার, বৈদ্যুতিক গেটকিপারও বলা হয়। কাকে? এভি নোটকে। ঠিক আছে, হিজের বান্ডিল এবং পার্কিনজের তন্তু। নেক্সট কোশ্চেন, মানব হৃদয়ের সাধারণ, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, শুক্রাণুর উৎপাদন স্থান হলো? শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাণু কোথায় তৈরি হয়? 4টা অপশন আছে, লেডিক কোষ, শুক্রথলি যেটাকে বলা হয় শুক্রাশয়, শুক্রথলি যা শুক্রাশয়, শুক্রনালী এবং এপিডিডাইমিস। শুক্রাণু উৎপন্ন হয় কোথায়? শুক্রাণু কি মেল রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল কি শুক্রাণু মেল রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল। পুরুষের জনন কোষ, পুরুষ জনন কোষ, শুক্রাণু কি পুরুষ জনন কোষ। ঠিক আছে, পুরুষ জনন কোষ, ওটাই বলছে শুক্রাণুটা কোথায় তৈরি হয়। তাহলে নিশ্চয়ই লেডিক কোষে হবে না, শুক্রথলি। শুক্রথলি বলতে কি, এটা কি বলা হয়? কি বলা হয়? শুক্রাশয় বলা হয়, শুক্রাশয় বলা হয়, শুক্রাশয় বলা হয়। টেস্টিস, টেস্টিস, শুক্রথলি শুক্রাশয় একই জিনিস। শুক্রনালী, শুক্রনালী। ঠিক আছে, এবং এপিডিটাইমিস। অ্যান্সার হবে আমাদের কি? অ্যান্সার শুক্রথলি।
শুক্রাশয়, শুক্রাশয়, শুক্রথলি বা শুক্রাশয়। অ্যান্সার কি হবে? শুক্রথলি বা শুক্রাশয়। এখানে কি হয়? শুক্রাণু উৎপন্ন হয়। এখানে কি হয়? শুক্রাণু উৎপন্ন হয়। সাধারণতভাবে পুরুষের শরীরে শুক্রাণু উৎপন্ন হয় শুক্রাশয়ে, ঠিক আছে। লেডিক কোষ কি? লেডিক কোষ কি? লেডিক কোষটা কি? লেডিক কোষ এটি পুরুষের প্রজনন তন্ত্রের, জননতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠিক আছে। এটি পুরুষের জননতন্ত্রের কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ অংশ। লেডিক কোষ পুরুষের যে যৌন হরমোন, পুরুষের যৌন হরমোন, লেডিক কোষ কি করে? পুরুষের যৌন হরমোন তৈরি করে এবং নিঃসরণ করে। লেডিক কোষ কি করে? পুরুষের যৌন হরমোন তৈরি করে এবং নিঃসরণ করে, সিক্রিট করে, ঠিক আছে। লেডিক কোষ কি করে? পুরুষের যৌন হরমোন, যৌন হরমোন কি? পুরুষের যৌন হরমোন কি? লেডিক কোষ কি করে? পুরুষের যৌন হরমোন, পুরুষের যৌন হরমোন হরমোন তৈরি করে, তৈরি করে। পুরুষের যৌন হরমোন কোনটি? পুরুষের যৌন হরমোন কোনটি? পুরুষের যৌন হরমোন কি? টেস্টোস্টেরন, 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 ঠিক আছে। পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন, সেটিকে তৈরি করে কে? লেডিক কোষ, ঠিক আছে। লেডিক কোষ কি? পুরুষের জননতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ওকে। শুক্রনালী কি করে? শুক্রনালী এটি কি? শুক্রনালী কি? শুক্রনালীও পুরুষের জননতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাগ। এবং পুরুষের যে শুক্রাণু উৎপন্ন হয়, এই শুক্রাণুর কি, শুক্রনালী কি? একটি পেশিবহুল নালী। এটি একটি পেশিবহুল নালী। শুক্রনালী কি? একটি পেশিবহুল নালী, পেশিবহুল বহুল নালী, যেটি শুক্রাণু কি, শুক্রাণু কি আদান প্রদান করে, শুক্রাণুর শুক্রাণুর আদান প্রদান করে, প্রদান করে, ঠিক আছে। শুক্রাণুর কি? শুক্রনালী কি? শুক্রাণু একটি জননতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং পেশিবহুল, যেটি একটি পেশিবহুল নালী, শুক্রাণু আদান প্রদান করে। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে শুক্রাণু উৎপাদনের স্থান হলো কি? শুক্রথলি বা শুক্রাশয়, যেটিকে টেস্টিস বলা হয়। লেডিক কোষ কি করে? পুরুষের যে যৌন হরমোন, লেডিক কোষ অ্যাকচুয়ালি পুরুষের যে জনন, সেই জননের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের পুরুষের যৌন হরমোন তৈরি করে, যেটিকে বলা হয় যৌন হরমোন টেস্টোস্টেরন, সেটি তৈরি করে এবং সেটি নিঃসরণ করে, নিঃসরণ মানে সেটিকে সিক্রিট করে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। সরি, আচ্ছা সরি, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হবে, অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি, মানে অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম, সেটাই বলছে। কোন ভিটামিনের রাসায়নিক নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ নাম্বার অপশন ভিটামিন সি, বি নাম্বার অপশন ভিটামিন এ, সি নাম্বার অপশন ভিটামিন ডি, ডি নাম্বার অপশন ভিটামিন ই। দেখো অ্যাসকর্বিক কি বলছে? অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা সবাই জানি যে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন, অ্যান্সার কি হবে? ভিটামিন সি। ভিটামিন সি অ্যান্সার কি? ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন সির রাসায়নিক নাম তো জানলাম, তাহলে ভিটামিন সির অভাবজনিত রোগ কি? অভাবজনিত রোগ কি? স্কারবি, স্কারবি। স্কারবি কি? ভিটামিন সি এর অভাবজনিত রোগ। অভাবে, ভিটামিন সি এর অভাব হলে কি রোগ হয়? স্কারবি রোগ হয়। আর ভিটামিন সি কি আমাদের কোথায় থাকে? আমাদের ইউরিনে থাকে, ইউরিন অর্থাৎ মূত্রে থাকে, মূত্রে ভিটামিন সি থাকে। ভিটামিন সি এমন একটি ভিটামিন সি এমন যেটি আমাদের কি মূত্রে পাওয়া যায়। এবং ভিটামিন সি কোথায় পাওয়া যায়? এমন ভিটামিন যেটি ধুয়ে ফেললে নষ্ট হয়ে যায়, অর্থাৎ হিট সেন্সিটিভ ভিটামিন। ভিটামিন সি কি বলা হয়? কি হিট সেন্সিটিভ ভিটামিন, মানে গরমের ফলে, গরমের মানে তাপমাত্রার প্রভাবে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। তাপমাত্রার ফলে ভিটামিন সি কি হবে? নষ্ট হয়ে যাবে, ভিটামিন সি নষ্ট হয়ে যায়।
নষ্ট হয়। ঠিক আছে, তাপমাত্রার ফলে কি ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ভিটামিন সি এর সোর্স যদি বলি, ভিটামিন সি এর উৎস কি হবে? বিভিন্ন টক ফল মেন সোর্স। ঠিক আছে, ভিটামিন লাস্ট বি নাম্বার অপশনটা কি আছে? ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। 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 ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এর অভাবে আমরা যদি জানি, রেটিনল, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস, রাতকানা। অভাবজনিত রোগ কি হয়? অভাবে কি রোগ হয়? অভাবে কি রোগ হয়? রাতকানা। রাতকানা, রাতকানা রোগ হয়, রাতকানা, যেটাকে বলা হয় নাইট ব্লাইন্ডনেস। আরেকটা রোগ হয় কি? জেরোফথ্যালমিয়া। জেরোফথ্যালমিয়া কি হয়? জেরোফথ্যালমিয়া রোগ হয়। জেরোফথ্যালমিয়া, থ্যালমিয়া, জেরোফথ্যালমিয়া রোগ হয়, যেটা কি ড্রাই আইস, চোখের গোড়ায় কালো আস্তরণ, যেটাকে বলা হয় জেরোফথ্যালমিয়া। কি হয় জেরোফথ্যালমিয়ার পরে? কি হয় জেরোফথ্যালমিয়ার ফলে? কি হয়? চোখের গোড়ায় কালো আস্তরণ পড়ে যাওয়া, যেটাকে বলা হয় জেরোফথ্যালমিয়া। সেটা কিসের অভাবে হয়? ভিটামিন ভিটামিন এর অভাবজনিত রোগ। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস হয় এবং জেরোফথ্যালমিয়া হয়। আর ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ঠিক আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? 3 নম্বর অপশন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। দেখো, ভিটামিন ডি কে 3টি টাইপ, ভিটামিন D1, D2, D3। ভিটামিন D1 এর যেটি রাসায়নিক নাম সেটি কি? ক্যালসিফেরল। ভিটামিন D1 এর কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। ভিটামিন D2 কি? ভিটামিন D2 কি? এগ্রো ক্যালসিফেরল। এগ্রো ক্যালসিফেরল। এগ্রো ক্যালসিফেরল। ঠিক আছে, এবং ভিটামিন D3, D3 কে বলা হয় হচ্ছিল কোল ক্যালসিফেরল। কোল ক্যালসিফেরল। কোল ক্যালসিফেরল। ঠিক আছে, সূর্যের আলোর ফলে ভিটামিন ডি উৎপন্ন হয়। ভিটামিন সূর্যে ভিটামিন ডি এর যদি চিপেস্ট সোর্স বলি, সস্তা উৎস, সেটা কি? ভিটামিন ডি এর সেটা সূর্যালোক। সূর্যালোকের ফলে ভিটামিন ডি যে উৎপন্ন হয়, সেই ভিটামিন ডি এর মধ্যে সেটি বিশেষ করে আমাদের শরীরে ভিটামিন D3 সংশ্লিষ্ট হয়। ঠিক আছে, আমাদের শরীরে কোনটি উৎপন্ন হয়? ভিটামিন D3 কোলে ক্যালসিফেরল। ভিটামিন D1 এগ্রো ক্যালসিফেরল। ভিটামিন D2 এগ্রো ক্যালসিফেরল। ভিটামিন D1 ক্যালসিফেরল। ঠিক আছে, যদি বলা হয় শুধু ভিটামিন ডি এর রাসায়নিক নাম, তখন আমরা কি বলবো? ক্যালসিফেরল, শুধু শুধু যদি ডি বলে। ঠিক আছে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি এভরিওয়ান? ভিটামিন ই এর রাসায়নিক নাম, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকোফেরল। ঠিক আছে, টোকোফেরল। 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 ঠিক আছে, টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তাহলে অ্যান্সার কি? ভিটামিন সি। কোশ্চেন নাম্বার 9, মানব হৃৎপিণ্ডের কোন অংশে, মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠে পেশির প্রাচীর সবচেয়ে মোটা? বলছে যে মানুষের হৃদয় অর্থাৎ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের পেশির প্রাচীর সবচেয়ে মোটা। মানুষের হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সবচেয়ে মোটা? ঠিক আছে, মানুষের হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? হৃদয়ের প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ কয়টা থাকে? 4টি। 4টি। তো সেটাই বলছে যে 4টি প্রকোষ্ঠের মধ্যে কোন প্রকোষ্ঠটি কি বেশি মোটা, যেটি পুরু। ঠিক আছে, অপশনে যদি পুরু থাকে সেটাও সঠিক। হ্যাঁ, তো 4টা অপশনের মধ্যে কোনটা হবে? এই নাম্বার অপশন, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। তা 4টা প্রকোষ্ঠ আমরা জানি কি কি? 4টা প্রকোষ্ঠ কি?
চারটা প্রকোষ্ঠের মধ্যে কি থাকে? ডান অলিন্দ, ডান অলিন্দ, অলিন্দ, বাম অলিন্দ, বাম অলিন্দ। ঠিক আছে, বাম অলিন্দ। ডান নিলয়, বাম নিলয়, ডান নিলয়, বাম নিলয়। তাহলে কয়টি প্রকোষ্ঠ থাকে মানুষের হৃদয়ে? কয়টি প্রকোষ্ঠ থাকে? চারটি প্রকোষ্ঠ। চারটি প্রকোষ্ঠের মধ্যে আমি কি বললাম যে কোন প্রকোষ্ঠটিতে সব থেকে বেশি মোটা, কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সব থেকে মোটা বেশি। তাহলে অ্যান্সার আমরা কি জানবো যে ডান, সরি, অ্যান্সার আমরা কি জানবো কোন প্রকোষ্ঠের প্রাচীর সব থেকে মোটা? বাম নিলয়। কোন প্রকোষ্ঠের প্রাচীর সব থেকে মোটা? বাম নিলয়। ঠিক আছে, বাম নিলয়ের প্রকোষ্ঠের প্রাচীর কি সব থেকে বেশি মোটা? বাম নিলয়, বাম নিলয়। এই যে বাম নিলয় যে আছে, বাম নিলয়ের পেশির প্রাচীরটা কি থাকে? পেশির প্রাচীর সব থেকে বেশি মোটা থাকে। বাম নিলয়ের পেশির প্রাচীর কি সব থেকে বেশি মোটা থাকে? ঠিক আছে, বাম নিলয়ের পেশির প্রাচীর কি সব থেকে বেশি মোটা থাকে। ডান নিলয় কি করে? ডান নিলয়ের পেশির প্রাচীর কি পুরু এবং কম মোটা। ঠিক আছে, পুরু এবং কম মোটা। ডান অলিন্দ কি করে? ডান অলিন্দ, ডান অলিন্দ কি করে? ডান অলিন্দের প্রাচীর কি পাতলা। ডান অলিন্দ বাম অলিন্দের প্রাচীর কি থাকে? পাতলা থাকে। ঠিক আছে, ডান অলিন্দ এবং বাম অলিন্দের প্রাচীর যে থাকে সেটি পাতলা থাকে। ডান অলিন্দ কি করে? আমাদের শরীর থেকে রক্ত বহন করে। আমাদের ডান অলিন্দ যে আছে, ডান অলিন্দ কি করে? শরীর, পুরো শরীর থেকে কি করে? রক্তটা কে বহন করে? শরীর থেকে রক্ত, রক্ত বহন করে। ঠিক আছে, ডান অলিন্দ কি করে? আমাদের পুরো শরীরের রক্ত কি বহন করে। বাম অলিন্দ কি করে? বাম অলিন্দ কি করে? ফুসফুস থেকে রক্ত বহন করে। ফুসফুস থেকে, ফুসফুস থেকে রক্ত বহন করে। ঠিক আছে, ফুসফুস থেকে রক্ত বহন করে, বহন করে। যদি বলা হয় বাম নিলয়, সেটি কি করে? বাম নিলয় কি করে? ডান নিলয় কি করে? ডান নিলয় কি করে? ফুসফুসে রক্ত পাঠায়। ঠিক আছে, রক্ত কোথায় পাঠায় দেয়? ফুসফুসে। ডান নিলয় কি করে? ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে, ফুসে রক্ত পাঠায়। কোথায় রক্ত পাঠায়? ফুসফুসে রক্ত পাঠায়। আর বাম নিলয় কি করে? সারা শরীরে রক্ত পাঠায়, যে রক্ত বহন করে সারা শরীর, শরীরে সেই রক্তটা কি, যেটা আমাদের অক্সিজেন যুক্ত রক্ত, সেটিকে পুনরায় কোথায় কি পুরো শরীরে বহন করে। O2, শরীরে রক্ত পাঠায়। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রাচীর সব থেকে কি এটি পাতলা। বাম অলিন্দের কি পাতলা, পাতলা প্রাচীর। ডান অলিন্দের প্রাচীর কি পাতলা, ডান অলিন্দের প্রাচীর পাতলা। বাম অলিন্দের কি সব থেকে মোটা, সব থেকে মোটা। ঠিক আছে, বাম নিলয়ের, সরি, বাম নিলয়ের প্রাচীর সব থেকে মোটা, অ্যান্সার ওটাই। আর ডান নিলয়ের কি মাঝারি মোটা, পুরু এবং কি কম মোটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? আমাদের চোখের কোন অংশটি প্রবেশ করা আলোর পরিমাণটা নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, চারটা অপশন আছে। ফার্স্ট অপশন কি? রেটিনা। ফার্স্ট অপশন কি?
রেটিনা। সেকেন্ড অপশন লেন্স। সি নাম্বার অপশন আইরিস। ডি নাম্বার অপশন কর্নিয়া। তাহলে আমাদের চোখে প্রবেশ করা আলোর পরিমাণটা সেটাকে নিয়ন্ত্রণ করে কে? আইরিস। সেটাকে কে নিয়ন্ত্রণ করে? আইরিস। আমাদের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে আমাদের চোখের আইরিস। ঠিক আছে? এবং আইরিস আমাদের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, সেটি একমাত্র তখনই সম্ভব যখন আমাদের চোখের যে পুপিল অর্থাৎ যেটিকে বলা হয় পার্পেল, তো সেটি যখন কি আকার পরিবর্তন হয়। আইরিস তখনই আমাদের চোখের আলো প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে তখনই যখন আমাদের চোখের যে পুপিলটা আছে সেটি যখন নিজের আকারটা কি পরিবর্তন করে, যখন নিজের নিজের আকার আকার পরিবর্তন করে করে। ঠিক আছে? রেটিনা কি করে? আচ্ছা, আর আইরিস কি করে? আইরিসকে কি বলা হয়? ক্যামেরার। আইরিস কিসের মতন কাজ করে? ক্যামেরার অ্যাপারচারের মতন কাজ করে। আইরিস কিসের মতন কাজ করে? ক্যামেরার অ্যাপারচারের মতন। অ্যাপারচার 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 বা ছিদ্রের মতন, ছিদ্রের মতন কাজ করে। ঠিক আছে? ক্যামেরা অ্যাপারচার বা ছিদ্রের মতন কাজ করে, ছিদ্রের মতো মতো কাজ করে। ঠিক আছে? কে কাজ করে? আইরিস। রেটিনা কি করে? রেটিনা কি করে? রেটিনা কি করে আমাদের শরীরের, আমাদের চোখে কি করে? রেটিনা প্রবেশ করা আলো, আমাদের চোখে আলোর যে প্রবেশ করে সেই আলোকে, সেই আলোক সংকেতকে, আমাদের চোখে পড়া আলো, আমাদের চোখে যে আলো পড়তেছে সেই আলোক সংকেতকে স্নায়বিক সংকেতে পরিবর্তন করে। কে? রেটিনা। প্রবেশ করা আলো চোখে চোখে পড়া পড়া আলোক সংকেতকে স্নায়বিক সংকেতে পরিবর্তন করে। চোখে পড়া আলোক সংকেতকে স্নায়বিক সংকেতে পরিবর্তন করে কে? রেটিনা। কর্নিয়া কি করে? কর্নিয়া কি করে? এই কর্নিয়া কি করে আমাদের চোখে? কর্নিয়া কি করে? কর্নিয়া কি করে? সরি, কর্নিয়া কি করে? আলোক রশ্মিকে বাঁকিয়ে, আমাদের চোখে যে আলোক রশ্মি পড়ে সেই আলোক রশ্মিকে বাঁকিয়ে ছবি দেখতে, অর্থাৎ কোনো কিছু দেখতে সাহায্য করছে। আলোক রশ্মিকে বাঁকিয়ে সেটা কি চোখের লেন্সে পড়তে সাহায্য করতেছে। আলোক রশ্মিকে বাঁকিয়ে সেটি চোখের লেন্সে পড়তে সাহায্য করে। আলোক রশ্মিকে বাঁকিয়ে সেটি চোখের লেন্সে ফেলতে সাহায্য করতেছে কে? কর্নিয়া। ঠিক আছে? তাহলে রেটিনার কাজ কি? রেটিনা চোখে পড়া আলোক সংকেতকে স্নায়বিক সংকেতে পরিবর্তন করে। আইরিস আমাদের চোখের কোন অংশে প্রবেশ করে আলো, আচ্ছা, আমাদের চোখের কোন অংশে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? চোখের কোন অংশটাই? আইরিস। আইরিস কি? পার্পল যখন নিজের আকার পরিবর্তন করে তখনই কি আইরিস কি চোখে পড়া আলোর পরিবর্তনটা নিয়ন্ত্রণ করতে পারে, এবং ক্যামেরার অ্যাপারচারের মতন বা ক্যামেরার ছিদ্রের মতন কাজ করে কে? আইরিস। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এ নাম্বার অপশন অ্যালডোস্টেরন, বি নাম্বার অপশন এস্ট্রোজেন, সি নাম্বার অপশন অ্যান্ড্রোজেন, ডি নাম্বার অপশন
থাইরক্সিন। অ্যালড্রোজেন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, থাইরক্সিন, চারটার মধ্যে কোনটি আনসার? নিম্নের কোনটি স্টেরয়েড হরমোন নয়? না বলছে, নিম্নের কোনটি স্টেরয়েড হরমোন নয়? না বাচক কোশ্চেন। তাহলে অ্যান্সার কোনটি হবে? থাইরক্সিন। কি কারণে থাইরক্সিন হবে? থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, থেকে নিঃসৃত হয়। হয়, ঠিক আছে। উপরের তিনটি কি হরমোন অ্যান্ড্রোজেন হরমোন নয়? উপরের তিনটি কি হরমোন? উপরের তিনটি কি হরমোন? অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন। এটি আমাদের যেটি যৌন হরমোন আছে, যৌন হরমোন। ইস্ট্রোজেন মহিলার শরীরের যৌন হরমোন, স্ত্রীর যৌন হরমোন। স্ত্রীর শরীরে যৌন হরমোন। অ্যালড্রোজেন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন, অ্যালড্রোজেন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন সেটি আমাদের যেটি চর্বি এবং ফ্যাট, চর্বি এবং ফ্যাট, চর্বি বা ফ্যাট, সরি চর্বি বা ফ্যাট, ফ্যাট জাতীয় হরমোন, চর্বি বা ফ্যাট দিয়ে তৈরি হরমোন, ঠিক আছে। চর্বি বা ফ্যাট যেটি চর্বি এবং চর্বি বা ফ্যাট এবং যেটি কোলেস্টেরল দ্বারা তৈরি, কোলেস্টেরল, ঠিক আছে, যেটি কোলেস্টেরল দ্বারা তৈরি। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন, অ্যালড্রোজেন এসব কি? কর্টেক্স, কর্টেক্স ভাগ থেকে নিঃসৃত হরমোন কোনটি? অ্যালড্রোজেন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, ঠিক আছে। প্রোজেস্টেরন, এই সব কি? কোলেস্টেরল দ্বারা নির্মিত হরমোন, ঠিক আছে। আর আমি যদি বলি যে থাইরক্সিন, থাইরক্সিন হরমোন কি হরমোন? এটি থাইরক্সিন হরমোন কি হরমোন? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হরমোন। থাইরক্সিন হরমোন কি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হরমোন। আর এটা কি দিয়ে তৈরি হরমোন? এই তিনটি কি দিয়ে তৈরি হরমোন? লিপিডস বা ফ্যাট, লিপিডস বা ফ্যাট যেটা কোলেস্ট্রল দিয়ে তৈরি হরমোন। এই উপরের তিনটি কি? লিপিডস বা ফ্যাট, কোলেস্ট্রল দিয়ে তৈরি হরমোন। ও নিচেরটি কি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হরমোন। থাইরক্সিন হরমোন, থাইরয়েড হরমোন, ঠিক আছে। থাইরয়েড হরমোন, থাইরক্সিন হরমোন এগুলো কি? থাইরয়েড হরমোন, থাইরক্সিন হরমোন এগুলো সব কি? কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে। তাই অ্যান্সার কোনটা হবে আমাদের? থাইরক্সিন হরমোন। কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ইস্ট্রোজেন কি? স্ত্রীর শরীরের যৌন হরমোন। অ্যান্ড্রোজেন কি? অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন বা আমি যদি বলি অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন, এটি সেটি কি? পুরুষের শরীরের যৌন হরমোন, ঠিক আছে। অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন এটা কি? পুরুষের শরীরে যৌন হরমোন, যেটি কি কোন কোষ তৈরি করতেছিল? লেডিক কোষ। লেডিক কোষ, লেডিক কোষ কি করতেছিল? পুরুষের শরীরের যৌন হরমোন যেটা টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন তৈরি করতেছিল এবং নিঃসরণ করতেছিল, ঠিক আছে। অ্যালডোস্টেরন সেটিও কি? ফ্যাট বা লিপিডস এবং যেটি কোলেস্ট্রল দ্বারা তৈরি হরমোন। ইনসুলিন এটা কি ধরনের হরমোন? ইনসুলিন, ইনসুলিন, ইনসুলিন কি? পেপটাইড হরমোন। ইনসুলিন, গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগন, গ্লুকাগন এইসব কি? পেপটাইড হরমোন, প্রোটিন দিয়ে তৈরি হরমোন। প্রোটিন, প্রোটিন দিয়ে দিয়ে তৈরি তৈরি হরমোন, যেটাকে বলা হয় পেপটাইড হরমোন। তাহলে ইনসুলিন, গ্লুকাগন যদি বলে কি হরমোন? পেপটাইড হরমোন। পেপটাইড হরমোন, পেপটাইড হরমোন, ঠিক আছে। ইনসুলিন এবং গ্লুকাগন কি পেপটাইড হরমোন। অ্যান্ড্রোজেন,
অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন। উপরের তিনটি কি হরমোন, কি দিয়ে তৈরি হরমোন? এটি কোলেস্টেরল, যা চর্বি বা লিপিডস দিয়ে তৈরি, লিপিডস এবং ফ্যাট দিয়ে তৈরি বা কোলেস্টেরল দিয়ে তৈরি হরমোন। সেটা কি? অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন পুরুষ, অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন, এটা কি পুরুষের শরীরে তৈরি যৌন হরমোন। ইস্ট্রোজেন মহিলার শরীরে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মহিলার যৌন হরমোন। থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, থাইরক্সিন হরমোন বা থাইরয়েড হরমোন। এটি এটি লিখে দেই, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হরমোন, অ্যাসিড দিয়ে তৈরি হরমোন। তাই বলছে যে নিম্নের কোনটি স্টেরয়েড হরমোন নয়। তাহলে উপরের তিনটি তো স্টেরয়েড হরমোন, আমরা জানি উপরের তিনটি কি স্টেরয়েড হরমোন, ঠিক আছে। স্টেরয়েড হরমোন বলতে কি বোঝায়? যেই হরমোনটি কি লিপিডস, ফ্যাট, যেটি কোলেস্টেরল দ্বারা তৈরি, সেটাকে স্টেরয়েড হরমোন বলা হয়, ঠিক আছে। আর থাইরক্সিন হরমোন স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ে না, সেটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হরমোন। স্টেরয়েড বলতে কি বোঝায় সেটি বুঝলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হলো, ঠিক আছে। কি কোশ্চেন বলছে? মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থটি। দায়ী রঞ্জক পদার্থ কোনটি? রঞ্জক পদার্থ যেটা পিগমেন্ট, মানুষের মূত্রের রং হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থ কি? সেটা আমরা জানি, যেটা ইউরোক্রোম। ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে মানুষের মূত্রের রং ঈষৎ হলুদ বর্ণের হয়। সেটি কোন পিগমেন্ট থাকার কারণে? ইউরোক্রোম নামক পিগমেন্ট থাকার কারণে মানুষের মূত্রের রং কি হয়? ঈষৎ বর্ণে, হলুদ বর্ণের হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে অ্যান্সার অপশন নাম্বার ডি। এ নাম্বার অপশনে কি বলছে? অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিনটা কি? অ্যান্থোসায়ানিনটা আমাদের শরীরের রঞ্জক পদার্থ নয়, এটি উদ্ভিদের, অর্থাৎ উদ্ভিদ জগতের সব থেকে শক্তিশালী এবং শক্তিশালী রঞ্জক পদার্থ বা পিগমেন্ট। সেটি উদ্ভিদের মধ্যে থাকে। কাদের মধ্যে থাকে এই রঞ্জক পদার্থটি? এই অ্যান্থোসায়ানিন রঞ্জক পদার্থটি কাদের মধ্যে থাকে? উদ্ভিদের মধ্যে থাকে। উদ্ভিদ জগতের শক্তিশালী রঞ্জক পদার্থ অ্যান্থোসায়ানিন। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন আমাদের কি করে? শরীরের রক্তের রংটা কি করায়? হিমোগ্লোবিন থাকার কারণেই আমাদের শরীরে রক্তের রং লাল, সেটা সবাই জানে, এটা নতুন করে জানার ব্যাপার নেই। হিমোগ্লোবিন 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 আমাদের শরীরে যদি বলে যে কি কাজ করে, হিমোগ্লোবিন কি অ্যাকচুয়ালি এক ধরনের কি আয়রন সমৃদ্ধ প্রোটিন, রঞ্জক পদার্থ। আয়রন সমৃদ্ধ প্রোটিন এবং রঞ্জক পদার্থ। আয়রন সমৃদ্ধ প্রোটিন কি? হেম মানে আয়রন বোঝায়, হেম মানে কি বোঝায়? আয়রন বোঝায়। গ্লোবিন মানে কি বোঝায়? গ্লোবিন মানে কি বোঝাচ্ছে? প্রোটিন বোঝাচ্ছে। প্রোটিন। গ্লোবিন মানে কি বোঝাচ্ছে? প্রোটিন বোঝাচ্ছে। হেম মানে কি বোঝাচ্ছে? হেম মানে কি বোঝাচ্ছে? আয়রন বোঝাচ্ছে। এই পুরাটাকে বলা হয় এই জন্য আয়রন সমৃদ্ধ প্রোটিন। আর আমাদের শরীরে যে হিমোগ্লোবিনের কাজ, সেটি কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। হিমোগ্লোবিন রক্তের রং যেমন লাল করে, রক্তের রং লাল করার ভূমিকা কোন রঞ্জক পদার্থ আমাদের শরীরে? হিমোগ্লোবিন নামক পিগমেন্ট আমাদের শরীরে থাকে, সেই তার কারণে আমাদের রক্তের রং যেমন লাল হয়। এই হিমোগ্লোবিনের আরও কাজ আছে, সেটা কি করে? আমাদের শরীরে যে অক্সিজেন, আমাদের শরীরে অক্সিজেনকে বহন করার কাজ কার? আরবিসিতে, আরবিসি, রেড ব্লাড সেল, আরবিসি। আমাদের শরীরে কোন কোষে যদি বলা হয় হিমোগ্লোবিন থাকে, সেটি হচ্ছে কি আরবিসিতে, রেড ব্লাড সেলে। তো আরবিসিতে যখন হিমোগ্লোবিন থাকে তখন কি অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের বিক্রিয়া সব থেকে বেশি হয়। আর অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করার পরে সেটা কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে।
এই অক্সি হিমোগ্লোবিনের পরবর্তীতে আমাদের শরীরে কি করে অক্সিজেনে পুরো শরীরে সেটা অক্সি হিমোগ্লোবিন রূপেই পুরো শরীরে অক্সিজেন বহন করে। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন কি কাজ করে আমাদের শরীরে? রক্তের রং লাল করে। হিমোগ্লোবিনকে কি বলা হয়? আয়রন সমৃদ্ধ প্রোটিন বলা হয়। হিম মানে কি? আয়রন। প্রোটিন, গ্লোবিন মানে কি? এটা প্রোটিন। ঠিক আছে, আর হিমোগ্লোবিন আমাদের শরীরে কোন কোষে থাকে? রক্তের আরবিসিতে থাকে। আরবিসির সঙ্গে বিক্রিয়া করার পর সেটি কি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অক্সি হিমোগ্লোবিন তৈরি করার পর সেটি কি করে? আমাদের শরীরে সব জায়গায় অক্সিজেনের মাত্রাকে অক্সিজেন সেটিকে অক্সিজেন হিসেবে বহন করে। ঠিক আছে, নেক্সট অপশন কি বলছে? মেলানিন। মেলানিন, মেলানিন আমাদের শরীরে কোথা থাকে? আমাদের শরীরে কোথা থাকে? মেলানিনের কাজ কি? মেলানিনের কাজ কি? আমাদের শরীরে ত্বক, স্কিনে থাকে। হেয়ারস অর্থাৎ চুলে থাকে। আমাদের শরীরে যে চোখের মণি আছে সেখানে চোখের রং যে আছে, চোখের রং সেটিকে কালার প্রোভাইড কে করে? কালারকে প্রদান করে মেলানিন পিগমেন্ট। মেলানিন এক ধরনের, এটাও এক ধরনের কি পিগমেন্ট, যেটি আমাদের শরীরে কোথা থাকে? ত্বকে থাকে, চোখে থাকে, আর কোথা থাকে? চুলে থাকে। ঠিক আছে, ঠিক আছে, আর এটা আমাদের শরীরে কোথা থাকে? রক্তে থাকে। আর এটি কোথা থাকে? উদ্ভিদে থাকে। উদ্ভিদে থাকে, উদ্ভিদে শক্তিশালী পিগমেন্ট, শক্তিশালী আলি রঞ্জক পদার্থ, যোগ পদার্থ, পদার্থ। ঠিক আছে, তাহলে মেলানিন আমাদের শরীরে কি? এটাও এক ধরনের কি? এটাও এক ধরনের পিগমেন্ট, রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ, পদার্থ। ঠিক আছে, আর ইউরোক্রোম কি? এটাই আমাদের অ্যান্সার, যেটি আমাদের ইউরিনের রঞ্জক পদার্থ। ইউরিনের রঙকে ঈষৎ হলুদ বর্ণের করার জন্য দায়ী ইউরোক্রোম। মেলানিন কি? মেলানিন আমাদের শরীরে তৈরি হয় বিশেষ প্রকারের কোষ, যেটিকে বলা হয় মেলাটোনিন, মেলাটোসায়ানিন, মেলাটোসায়ানিন। মেলাটোসায়ানিন কোষ থেকেই তৈরি কি? মেলানিন পিগমেন্ট। মেলাটোসায়ানিন কোষ থেকে কিসের তৈরি? মেলানিন পিগমেন্ট তৈরি হয় কোথায় থেকে? আমাদের শরীরে এক প্রকারের কোষ যেটি মেলাটোসায়ানিন, সেই কোষ থেকেই তৈরি কি? মেলানিন পিগমেন্ট। ঠিক আছে, সেই কোষ থেকে কি তৈরি হয়? মেলানিন পিগমেন্ট। মেলাটোসায়ানিন, মেলাটোসায়ানিন পিগমেন্ট, সরি, মেলাটোসায়ানিন কোষ থেকে, কোষ থেকে, কোষ থেকে থেকে কিসের তৈরি? মেলানিন পিগমেন্ট তৈরি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? কোন রক্তের গ্রুপকে বলা হয় সর্বজনীন দাতা? মানে সবাইকে দিতে পারে। কোন রক্তের গ্রুপ থাকলে সেই রক্তটি সবাই নিতে পারবে? ঠিক আছে, এই জন্য বলা হয় সর্বজনীন দাতা। এই নাম্বার অপশন কি বলছে? সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি? ও বলছে ও, অপশন নাম্বার এ বলছে ও, অপশন নাম্বার বি বলছে এ বি, অপশন নাম্বার সি বলছে বি, অপশন নাম্বার এ বলছে এ। আচ্ছা, রক্তের গ্রুপ নির্ধারণ করে কিসের ওপর? নির্ধারিত কিসের ওপর হয়? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ওপর। অ্যান্টিজেনের ওপর। ঠিক আছে, অ্যান্টিজেন এবং আরএইচ ফ্যাক্টর, অ্যান্টিজেন প্লাস আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর, অ্যান্টিজেন প্লাস কি? আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর কি, অ্যান্টিজেন কি সেটা বুঝবে। আরএইচ ফ্যাক্টর যেটি কি করে? আমাদের শরীরের রক্তের যে গ্রুপ, যেটি আমরা কি বলি? রক্তের গ্রুপ এ পজিটিভ, এ নেগেটিভ, নেগেটিভ এবং পজিটিভ, সেটি নির্ধারণ করতে থাকে আরএইচ ফ্যাক্টর। ঠিক আছে, আর রক্তের গ্রুপ কি হবে? এ হবে না বি হবে, সেটি কি নির্ধারণ করতেছে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে। তো সেটাই বলছে যে এখানে অপশনে বলছে যে কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়। এখন রক্তের গ্রুপ এ পজিটিভ থাকে, পজিটিভ নেগেটিভ দুটো দিয়ে থাকে। তো এখানে অপশনে কোথাও পজিটিভ নেগেটিভ করা নেই, এখানে ডাইরেক্টলি অপশনে কি বলা আছে? যে শুধু পজিটিভ নেগেটিভ ছাড়া দেওয়া আছে। পজিটিভ নেগেটিভ ছাড়া মানে কি? যেখানে কোথাও আমাদের বুঝতে হবে যে ও পজিটিভ ও নেগেটিভ দুটোই থাকে, এ বি পজিটিভ এ বি নেগেটিভ দুটোই থাকে, এ পজিটিভ এ নেগেটিভ দুটোই থাকে, তো বি পজিটিভ বি নেগেটিভ দুটো থাকে। অপশনে আছে শুধু ও পজিটিভ, শুধু আছে ও, বি নাম্বার অপশনে এ বি, সি নাম্বার অপশনে আছে বি এবং ডি নাম্বার অপশনে আছে এ। তো আমাদের অ্যান্সার হবে
এ নাম্বার অপশন। অপশন নাম্বার কত? এ। এ নাম্বার অপশনে কি আছে? ও। ব্লাড গ্রুপ কি আছে? ও। কিন্তু বলছে যে সর্বজনীন দাতা, অ্যাকচুয়ালি একমাত্র সর্বজনীন দাতা ব্লাড গ্রুপ হচ্ছিল ও নেগেটিভ। ও নেগেটিভ। ও নেগেটিভ কি? সর্বজনীন দাতা। ও নেগেটিভ সর্বজনীন, সর্বজনীন দাতা। আর আমরা জানি যে সর্বজনীন দাতা যদি হয় তার মানে সর্বজনীন গ্রহীতা আছে। সবার থেকে যেমন সবাইকে দিতে পারবে সেমন সবার থেকে নিতে পারবে এমন ব্লাড গ্রুপ কোনটি? সবার থেকে নিতে পারবে ব্লাড গ্রুপ কোনটি? সবার থেকে নিতে পারবে ব্লাড গ্রুপ কোনটি? এবি পজিটিভ। এবি পজিটিভ। এবি পজিটিভ। এবি পজিটিভকে কি বলা হয়? সর্বজনীন, সর্বজনীন গ্রহীতা। গ্রহীতা সবার থেকে কি নিতে পারতেছে। ঠিক আছে, তাহলে ও পজিটিভ যে আছে সেটি সর্বজনীন দাতা নয়, ও নেগেটিভ সর্বজনীন দাতা। এবি পজিটিভ যেটা আছে সেটি সর্বজনীন গ্রহীতা, সবার থেকে নিতে পারছে। এবি নেগেটিভ সর্বজনীন গ্রহীতা নয়। ঠিক আছে, আমাদের অ্যান্সার এই জন্য অপশন নাম্বার কি হবে? এ নাম্বার অপশন হবে। ঠিক আছে, আর অপশন নাম্বার বি কি? গ্রহীতা, সর্বত্র গ্রহীতা। ঠিক আছে, সর্বজনীন বা সর্বত্র গ্রহীতা, সর্বজনীন গ্রহীতা। গ্রহীতা এটা পজিটিভ দিতে হবে, এটিকে নেগেটিভ দিতে হবে। ঠিক আছে, অপশনে যেভাবে থাকবে সেই হিসেবে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়? হৃৎপিণ্ডের থেকে রক্তকে বহন করে নিয়ে যায়। হৃৎপিণ্ডের থেকে কোথায় রক্তকে বহন করে নিয়ে যায়? লাংসে। ঠিক আছে, লাংস থেকে সেটি কি? হৃৎপিণ্ড, আবার হৃৎপিণ্ডের থেকে কি? লাংস, এইভাবে কি পুরো শরীরে যাওয়া। তো ওটাই বলছে যে যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয় কি? শিরা, ধমনী, কৌশিক নালী এবং ভ্যানিউল। শিরা, ধমনী, কৌশিক নালী এবং ভ্যানিউল। আমাদের শরীর থেকে, আমাদের হৃদয় থেকে যে রক্ত বহন করে তাকে কি বলা হয়? আমাদের হৃৎপিণ্ডের থেকে যে রক্ত বহন করে তাকে কি বলা হয়? ধমনী। আমাদের হৃৎপিণ্ডের থেকে যে রক্ত বহন করে সেটা কোনটি? ধমনী। হৃৎপিণ্ডের থেকে রক্ত বহন করে কোনটি? ধমনী। ঠিক আছে, হৃৎপিণ্ডের থেকে রক্ত কে বহন করে? ধমনী বহন করে। ওকে, ধমনী কি? কৌশিক নালী, শিরা। আচ্ছা, ধমনীর প্রাচীর কি থাকে? ধমনীর প্রাচীর কি থাকে? ধমনী কি করে? আমাদের ধমনী কি করে? অক্সিজেন, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। অক্সিজেন, O2 মানে অক্সিজেন যুক্ত, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, রক্ত বহন করে। ঠিক আছে, শিরা কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। কার্বন ডাই অক্সাইড, যেই রক্ত আমাদের শরীরে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এদের উপস্থিতি তো অবশ্যই থাকে। তো রক্তের মধ্যে যে শিরা থাকে, যেটা হচ্ছে ভেন্স বলা হয়, ঠিক আছে, তো সে কি করে? CO2 যুক্ত রক্ত বহন। CO2 বলতে কার্বন ডাই অক্সাইড, যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে, ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। শিরা কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে, কৌশিক নালী। তাহলে ধমনীর প্রাচীর কি থাকে? ধমনীর প্রাচীর কি থাকে? পুরু থাকে, এবং ধমনীর প্রাচীর কি? মোটা থাকে। মোটা। ধমনীর প্রাচীর কি থাকে? মোটা, অর্থাৎ পুরু থাকে। পুরু, যেটাকে মোটা বলা হয়, পুরু এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, তাহলে ধমনীর প্রাচীর কি? পুরু বা মোটা এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। এবং শিরার প্রাচীর কি থাকে? পুরু এবং কম স্থিতিস্থাপক। পুরু, মোটা তো থাকে, কম স্থিতিস্থাপক। কম স্থিতিস্থাপক, পুরু এবং কম স্থিতিস্থাপক। ধমনী প্রাচীর কি? মোটা এবং পুরু এবং
স্থিতিস্থাপক। ধমনী কি করে? অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। আর যে রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে তাকে কি বলা হয়? ধমনী বলা হয়। ঠিক আছে। আর শিরা কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। ওকে, নেক্সট কোশ্চেন 15। কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? জলের মাধ্যমে ছড়ায় এমন অসুখ নয় নিম্নের কোনটি? অপশন নাম্বার বলছে ডায়রিয়া, টাইফয়েড, ডায়াবেটিস এবং আমাশয়। আমাশা যেটাকে বলি আমরা, আমাশা যেটাকে বলি। অপশন নাম্বার এ বলছে ডায়রিয়া, টাইফয়েড, ডায়াবেটিস এবং আমাশয়। কোনটি জলবাহিত রোগ নয়? এমন অপশন আছে যেখানে জলবাহিত রোগ তিনটি, জলবাহিত রোগ যে তিনটি অপশন আছে সেটি, যে চারটির মধ্যে তিনটি অপশন আছে যেটি জলবাহিত রোগ এবং একটি অপশন আছে যেটি জলবাহিত নয়। তাহলে জলবাহিত রোগ নয় কোনটি সেটি আগে জানতে হবে আমাদের। ডায়রিয়া কি? ডায়রিয়া জলবাহিত রোগ। টাইফয়েডও জলবাহিত রোগ। ডায়াবেটিস জলবাহিত রোগ না, আমাশয় জলবাহিত রোগ। ডায়াবেটিস জলবাহিত রোগ নয় কেন সেটা বলি। ডায়াবেটিস জলবাহিত রোগ নয় কেন সেটা বলতে হবে তোমাদের। ডায়াবেটিস জলবাহিত রোগ নয়। ডায়াবেটিস কি? ডায়াবেটিস আমাদের শরীরে যে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাওয়া। আমাদের শরীরে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে সেটা কি? সেটা সেই পর্যায়টা, সেটা কোন পর্যায়ে চলে যায়? ডায়াবেটিস। ডায়াবেটিস কখন হবে? আমাদের শরীরে যে সুগার আছে, আমাদের শরীরে শর্করার মাত্রা কি স্বাভাবিকের থেকে কি বেশি হয়ে যাওয়া। ঠিক আছে। আমাদের শরীরে শর্করার মাত্রা কি স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে, এবং আমাদের শরীরে যে হরমোন, কোন হরমোন আমি বলছিলাম একটু আগে, পেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন, যেটি প্রোটিন দিয়ে তৈরি হরমোন, যেটি ইনসুলিন। আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ পর্যাপ্ত না থাকলে, আমাদের শরীরে ইনসুলিন সঠিকভাবে তৈরি না হলে, ইনসুলিনের মাত্রা কম হয়ে গেলে তখন কি হয়? শরীরে ডায়াবেটিস আক্রান্ত হয়। তখন ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায় এবং শরীরে ব্লাড সুগার যেটা আছে, ব্লাড সুগার মানে রক্ত শর্করা, ব্লাড সুগার মাত্রা কি বেশি হয়ে গেলে, রক্ত শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে গেলে তখন কি সেটি কি পর্যায়ে চলে যাবে? ডায়াবেটিস পর্যায়ে চলে যাবে। এবং ডায়াবেটিস আরও ব্যাপার আছে যেটি আমাদের শরীরে কি ইনসুলিন হরমোন পর্যাপ্ত তৈরি না হওয়া, ইনসুলিন হরমোন পর্যাপ্ত পরিমাণে তৈরি না হলে সেটি কি তখন ডায়াবেটিস পর্যায়ে চলে যাবে। ঠিক আছে। এবং ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, দেখো আরেকটা কথা নোট করে লেখো, নোট অপশন। ডায়রিয়া, টাইফয়েড তো হবেই, টাইফয়েড, আমাশয়, জন্ডিস, এইসব কি আমাদের জলবাহিত রোগ। ঠিক আছে। এবং ডায়রিয়া একমাত্র যেটি জলবাহিত রোগ নয়। নেক্সট কোশ্চেন কি বলছে? রক্তের বিপরীতমুখী প্রবাহ রোধ করার জন্য কোন ধরনের নালিকাতে কপাটিকা থাকে? কপাটিকা মানে ভালভস থাকে, ভালভস থাকে কোন রক্তনালিকাতে? রক্তনালিকা কটি? শিরা, ধমনী, উপশিরা। দেখো রক্তনালী তিন ধরনের, আর্টারিস, ভেন এবং ক্যাপিলারিস। ঠিক আছে। আর্টারিস, ভেন এবং ক্যাপিলারিস, যেটাকে বলা হয় উপশিরা। শিরা, ধমনী এবং উপশিরা। ঠিক আছে। তো বলছে চারটা অপশন আছে। এ নাম্বার অপশন ধমনী, শিরা, রক্তজালক এবং ধমনিকা। রক্তের বিপরীতমুখী প্রবাহ রোধ করার জন্য কোন ধরনের রক্তনালিকাতে কপাটিকা থাকে না? রক্তনালিকাতে কপাটিকা থাকে না, শুধুমাত্র এমন রক্তনালী, সেটি হচ্ছিল শিরাতে কি থাকে? কপাটিকা থাকে। ধমনীতে কি থাকে? কপাটিকা থাকে না। ধমনীতে কি থাকে না? কপাটিকা থাকে না। শিরাতে কি থাকে? কপাটিকা থাকে।
রক্তজালক, রক্তজালক হবে না, এবং ধমনিকা যে আছে, ধমনিকাতেও থাকে না। কি থাকে না? রক্তনালিকাতে কপাটিকা থাকে না, যেটা ভালভস থাকে না। ঠিক আছে, তাহলে ধমনী যে আছে, ধমনী কি, যেটা ধমনিকা আমাদের অপশনে দেখা যাচ্ছে, ধমনিকা ডি নাম্বার অপশন। ধমনিকাটা কি? ধমনী যখন ভাগ হতে হতে ক্ষুদ্র নালীতে পরিণত হয়, ধমনী যখন ভাগ হতে হতে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট নালীতে ভাগ হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? ধমনিকা বলা হয়। ঠিক আছে, ধমনিকা কি? ধমনী যখন ভাগ হতে হতে সূক্ষ্ম নালীতে বা ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে পরিণত হয়। ধমনী যখন ভাগ হতে হতে ক্ষুদ্র নালীতে পরিণত হয়, তখন সেই ভাগটিকে আমরা কি বলবো? ধমনিকা। আমার কথা বোঝা গেল? রক্তজালক কি? রক্তজালক ধমনী এবং শিরার মধ্যে সংযোগ স্থাপন করে, ধমনী এবং শিরার মধ্যে সংযোগ স্থাপন করা। ঠিক আছে, রক্তজালক এমন সংবহনতন্ত্রের এমন একটি গুরুত্বপূর্ণ ভাগ রক্তজালক, যেটি কি করে? আমাদের ধমনী এবং শিরা যে রক্তনালী আছে, সেই রক্তনালীর যে সঙ্গে যে তাদের যে রক্তনালীর সঙ্গে তাদের কি সংযোগ তৈরি করা, সেটা কি করে? রক্তজালক করে। রক্তজালক কি করে? রক্তজালক কি করে? ধমনী এবং শিরার মধ্যে সংযোগ স্থাপন করে, সংযোগ স্থাপন করে। কি করে? ধমনী এবং শিরার মধ্যে সংযোগ স্থাপন করে কে? রক্তজালক। ধমনী কি, শিরা কি, রক্তজালক কি, ধমনিকা কি? ঠিক আছে, বোঝা গেল। আর আমাদের বিপরীতমুখী রক্ত প্রবাহ রোধ করার জন্য কোন ধরনের রক্তনালীতে কপাটিকা থাকে না? একমাত্র শিরাতে থাকে না, এবং উপশিরাতেও থাকে না। শিরা প্লাস কি হবে? উপশিরা। রক্ত প্রবাহ রোধ করার জন্য রক্তনালিকাতে কপাটিকা থাকে, সেটা হচ্ছিল শিরা এবং উপশিরাতে কপাটিকা থাকে, আর থাকে না ধমনী, রক্তজালক এবং ধমনিকাতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? সূর্যালোক অর্থাৎ সূর্যের আলোর মাধ্যমে শরীরের ত্বকে কোন ভিটামিনের নাম? ভিটামিন কত প্রকারের আছে টোটাল? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন এ। ভিটামিনের কতটা ভিটামিন? ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল, জলে দ্রবণীয় এবং ফ্যাট দ্রবণীয়। তার মধ্যে বলছে ভিটামিন, যেটা বলছে কোন ভিটামিন সূর্যের আলোর সাহায্যে ত্বকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? এ নাম্বার অপশন ভিটামিন এ, বি নাম্বার অপশন ভিটামিন বি, সি নাম্বার অপশন ভিটামিন সি, ডি নাম্বার অপশন ভিটামিন ডি। ডি নাম্বার অপশন ভিটামিন ডি। তাহলে অ্যান্সার কি? সূর্যালোকের মাধ্যমে আমাদের শরীরে ত্বকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়েছে সেটা সবাই জানি আমরা, ভিটামিন ডি। অ্যান্সার কি? ভিটামিন ডি। সূর্যালোকের সাহায্যে ত্বকের মধ্যে যে ভিটামিনটা সংশ্লেষিত হয়, তৈরি হয়, সেটি কি? ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি এর মধ্যে বিশেষভাবে কোন ভিটামিনটি? ভিটামিন ডি এর তিনটি ভাগ বলছি। ভিটামিন ডি এর তিনটি ভাগ, D1, D2, D3। D3 বিশেষ করে কোন ভিটামিনটি সংশ্লেষিত হয় সূর্যালোকের সাহায্যে ত্বকে? ভিটামিন D3। D3 কে কি বলা হয়? কোল ক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডি সংশ্লিষ্ট হয় সূর্যালোকের সাহায্যে ত্বকের মধ্যে, সেটা কোন ভিটামিনটি? ভিটামিন D3, যেটা কোল ক্যালসিফেরল। ঠিক আছে, বিশেষভাবে কোনটি? কোল ক্যালসিফেরল।
ভিটামিন ডি কে কি বলা হয়, একটা বিষয়, ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন। ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন, সানশাইন, সানশাইন, সানশাইন ভিটামিন। কি কারণে? কারণ সূর্যালোক থেকে তার কি উৎপত্তি। ভিটামিন ডি এর উৎপত্তি কোত্থেকে? ভিটামিন ডি এর উৎপত্তি কোত্থেকে হচ্ছে? ভিটামিন ডি এর উৎপত্তি সূর্যালোক থেকে হচ্ছে, এই কারণে সেটাকে কি বলা হয়? সানশাইন ভিটামিন বলা হয়, সানশাইন ভিটামিন। তাহলে আমরা একটু আগে জানলাম যে ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, পিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি কোন প্রকৃতির ভিটামিন? কোন প্রকৃতির ভিটামিন? অ্যাসিড প্রকৃতির ভিটামিন। ভিটামিন বি এর রাসায়নিক নাম যদি বলা হয়, দেখো ভিটামিন বি এর কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ ভিটামিন বি এ টোটাল 8 ধরনের ভিটামিন আছে, বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12। তো জিজ্ঞাসা করেছে যে ভিটামিন বি এ শুধু বলছে, শুধু ভিটামিন বি1 বলে নাই, বি2 বলে নাই, বি3 বলে নাই, বি5, বি6 কিছু বলে নাই, শুধু বলেছে কি ভিটামিন বি। তাহলে ভিটামিন বি এর আমরা রাসায়নিক নাম ডাইরেক্টলি বলবো থাইমিন, থাইমিন। ভিটামিন বি এর এর রাসায়নিক নাম কি? রেটিনল, রেটিনল। ঠিক আছে। তাহলে আমাদের সালোক সংশ্লেষের সাহায্যে ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর মধ্যে কোনটি? ডি3, যেটিকে বলা হয় কি কোলেক্যালসিফেরল। আর ভিটামিন ডি কে কি বলা হয়? সানশাইন ভিটামিন বলা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়, কোন নিম্নের 4টি অপশন আছে, 4টি অপশনই কিছু 4টি অপশনই কি অঙ্গ, এক ধরনের কি অঙ্গ। তাই বলছে যে নিচের কোন অঙ্গ অপশনটি রেচনতন্ত্রের? রেচনতন্ত্র বলতে এক্সক্রিয়েটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, রেচনতন্ত্র, রেচনতন্ত্রের ভাগ নয়। আচ্ছা, রেচনতন্ত্রের ভাগ নয়। আচ্ছা, রেচনতন্ত্র বলতে কি? এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিয়েটরি সিস্টেমে মূলত আমরা কি পড়ি? কার সম্পর্কে? এক্সক্রিয়েটরি সিস্টেমে বিশেষ করে কোন অঙ্গের সম্পর্কে পড়া হয়? কিডনি। তো কিডনি রেচনতন্ত্রের অঙ্গ। তো এখানে অপশানে রেচনতন্ত্রের অংশ কিডনিও দেওয়া নেই, লাংসও দেওয়া নেই, হার্টও দেওয়া নেই। এখানে অপশানে দেওয়া আছে মূত্রনালী, জরায়ু, গবিনী এবং মূত্রথলি। তো এই 4টার মধ্যে কোনটি রেচনতন্ত্রের অংশ নয় আর কোন 3টি রেচনতন্ত্রের অংশ? আমরা শুধুমাত্র এখানে এতটুকুই জানবো যে জরায়ু যে আছে, মূত্রনালী এটিও রেচনতন্ত্রের অংশ। জরায়ু সেটি আমি বললাম যে স্ত্রীর প্রজননতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ জরায়ু, যেটি কি করে? জরায়ু কি করে? এটি একটি পেশিবহুল থলির মতন। জরায়ু কি স্ত্রীর জননতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি একটি পেশিবহুল থলি, যেটি কি করে? গর্ভাবস্থায় ভ্রূণের নির্মাণ করা, গর্ভাবস্থায় সেটি কি ভ্রূণ নির্মাণ হয় এবং সেটি পুষ্টি সেখানে পায়। গর্ভাবস্থায় ভ্রূণ বড় হয় এবং সেখানে কি পুষ্টি পায়, সেটা কোথায়? জরায়ুতে। তাহলে এটা কি স্ত্রীর কি জননতন্ত্রের একটি অংশ? এটি তো রেচনতন্ত্রের অংশ হতে পারে না, স্ত্রীর জননতন্ত্রের অংশ এটি। মূত্রনালী এটাও তাহলে আমাদের রেচনতন্ত্রের অংশ, গভীনীয় রেচনতন্ত্রের অংশ, মূত্রনালীয় রেচনতন্ত্রের অংশ এবং মূত্রথলীয় রেচনতন্ত্রের অংশ। একমাত্র কোনটি? জরায়ু রেচনতন্ত্রের অংশ নয়, এটি স্ত্রীর প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমাদের গর্ভাবস্থায় ভ্রূণ বড় হয় এবং সন্তান জন্ম হওয়া পর্যন্ত পুষ্টি পায়। ঠিক আছে। তো মূত্রনালী কি? মূত্রনালী কি করে? কিডনির থেকে মূত্র বহন করে। কিডনির থেকে কি? কিডনি বা বৃক্ষ থেকে, কিডনি বা বৃক্ষ থেকে কি বহন করে? মূত্র বহন করে। মূত্র বহন করে মূত্রথলিতে নিয়ে যায়, নিয়ে যায়।
মূত্রনালী কি করে? কিডনি বা বৃক্কের থেকে মূত্র বহন করে সেটা মূত্রথলিতে নিয়ে যায়। গবিনী কি করে? গবিনী কি? সাধারণভাবে বলতে গেলে, সঠিকভাবে যদি বলতে গেলে, গবিনী কি? গবিনী গবিনী কি করে? একটি সূক্ষ্ম নালী, সূক্ষ্ম নালী যেটি কি, এটিও একটি সূক্ষ্ম নালীর মতন। এটিও কিডনির থেকে যুক্ত থাকে, কিডনির সঙ্গে যুক্ত থাকে। এটি সূক্ষ্ম নালীর মতন, যেটি আমাদের, এটিও মূত্র বহন করে। এটি কি করে? মূত্র বহন করে। এটিও গবিনী কি করে? মূত্র বহন করে। মূত্র বহন করে সেটা কি কিডনি বা বৃক্কে নিয়ে যায়। ঠিক আছে, এটিও সূক্ষ্ম নালীর মতন। ঠিক আছে, নালী এক প্রকারের সূক্ষ্ম নালী। মূত্রথলি কি করে? সাময়িক সময়ের জন্য কি করে রাখে? সাময়িক সময়ের জন্য কি মূত্র ধরে রাখে। মূত্রথলি কি করে? এটা কি আমাদের, এটাও তাহলে কি জননতন্ত্র, এটাও আমাদের রেচনতন্ত্রের অংশ। সাময়িক সাময়িক সময়ের জন্য মূত্র জমা থাকে, ধরে রাখে। মূত্র ধরে রাখে। ঠিক আছে, তাহলে বোঝা গেল নিম্নের কোনটি রেচনতন্ত্রের অংশ নয় এবং কোনটি রেচনতন্ত্রের অংশ। তিনটি রেচনতন্ত্রের অংশ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? অক্সিজেন, রক্তের আমাদের শরীরে অক্সিজেন তো থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, O2 থাকে, CO2 থাকে। এই O2 এবং CO2-র মধ্যে শুধু বলছে এখানে অক্সিজেন পরিবহনের জন্য নিম্নের রক্তের কোষ। রক্তের কোষ কয় প্রকারের? 3 টাইপ সেল, ব্লাড সেল। 3 টাইপ ব্লাড সেল আছে, 3 টাইপস। 3 টাইপস কি আছে? ব্লাড সেল। 3 প্রকারের রক্তকণিকা আছে। রক্তের কণিকা কয় প্রকারের? 3 প্রকারের রক্তকণিকা আছে। লোহিত রক্তকণিকা আরবিসি, ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা, প্লেটলেস, অনুচ্চক্রিকা। 3 রকমের রক্তকণিকা আছে, যার মধ্যে কোন রক্তকণিকা রক্তের মধ্যে যে আমাদের অক্সিজেন থাকে সেই অক্সিজেনকে বহন করে। রক্তের অক্সিজেনকে বহন করে কোন? 3টার মধ্যে কি? আরবিসি 1 নম্বর, আরবিসি 2 নম্বর কি? ডাব্লিউবিসি, 3 নম্বর প্লেটলেস। প্লেটলেসকে পিএল লেখা হয়। আরবিসি বলতে রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল। ঠিক আছে, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল। 3 নম্বর প্লেটলেস। প্লেটলেস 3 নম্বর কি? প্লেটলেস। তো এই 3টার মধ্যে বলছে অপশনে কি আছে? প্লেটলেস, লিম্ফোসাইটস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। লিম্ফোসাইটস কি? লিম্ফোসাইটসটি কি? প্লেটলেস, পিএল। লিম্ফোসাইটস এটি ডাব্লিউবিসির একটি প্রকার। ডাব্লিউবিসি যে সেল আছে সেটিরই একটি প্রকার, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি টাইপ। ডাব্লিউবিসি যে শ্বেত রক্তকণিকা আছে, সেই শ্বেত রক্তকণিকার যে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, গ্র্যানুলোসাইট অ্যাগ্রানুলোসাইটেরই একটি ভাগ, সেটি মোনোসাইট এবং লিম্ফোসাইট। মোনোসাইট এবং লিম্ফোসাইট, সেই লিম্ফোসাইট যেটি ডাব্লিউবিসি সব থেকে ছোট ডাব্লিউবিসি, এটি কি? লিম্ফোসাইট কি? সব থেকে ছোট ডাব্লিউবিসি। লিম্ফোসাইট কি? সব থেকে থেকে ছোট ডাব্লিউবিসি সেল, থেকে ছোট ডাব্লিউবিসি বলতে শ্বেত রক্তকণিকা, সব থেকে ছোট শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। সব থেকে ছোট শ্বেত রক্তকণিকা কি? লিম্ফোসাইট। শ্বেত রক্তকণিকা ইংলিশে কি বলা হয়? ডাব্লিউবিসি, যেটা হোয়াইট ব্লাড সেল। 3 নম্বর অপশন কি বলছে? লোহিত রক্তকণিকা, যেটা কি বলা হয়? যেটা কি বলা হয়? আরবিসি বলা হয়, আরবিসি।
তো আমাদের সঠিক অ্যান্সার হবে যেটি লোহিত রক্তকণিকা, আরবিসি। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? একমাত্র রক্তের কোষ যেটি লোহিত রক্তকণিকা সেটি হচ্ছিল আমাদের শরীরে রক্তের সঙ্গে রক্তে যে অক্সিজেন আছে ওই অক্সিজেনকে বহন করে কে? লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি। আরবিসি কি করে? আমাদের শরীরে যে অক্সিজেন আছে অক্সিজেন, সেই অক্সিজেনকে বহন করে। অক্সিজেন কিসের সঙ্গে মিশ্রিত হয়ে অক্সিজেন বহন করে আরবিসি? সেটা হিমোগ্লোবিন। আমাদের শরীরে আরবিসিতেই কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে কোথায়? আরবিসিতেই। আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনই কি করে? আমাদের শরীরে অক্সিজেনকে বহন করার কাজ করে। অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করার পর সেটি অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, তারপরে সেই অক্সিজেনটাকে আমাদের শরীরে বহন করার কাজ করে। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার নাম্বার, কোশ্চেন নাম্বার 19 অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, লোহিত রক্তকণিকা। লিম্ফোসাইট কি বললাম? ডাব্লিউবিসির এক প্রকার টাইপ, এক প্রকারের ডাব্লিউবিসি, যেটি লিম্ফোসাইটকে কি বলা হয়? সব থেকে ছোট ডাব্লিউবিসি। মনোসাইট সেটা কি? লিম্ফোসাইট এবং মনোসাইট এটি ডাব্লিউবিসির প্রকার। মনোসাইট কি? মনোসাইট সব থেকে বড়, সব থেকে বড় ডাব্লিউবিসি, বড় ডাব্লিউবিসি অর্থাৎ যেটা শ্বেত রক্তকণিকা। আর এই যে অপশন নাম্বার যেটা আছে আমাদের ডি নাম্বার অপশন, এটি কি আছে? শ্বেত রক্তকণিকা, যেটিকে বলা হয় কি? শ্বেত রক্তকণিকা, যেটিকে কি বলা হয়? ডাব্লিউবিসি। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা কি বলা হয়? ডাব্লিউবিসি। বোঝা গেছে? আচ্ছা, লিম্ফোসাইট যে আছে, লিম্ফোসাইট এটি ডাব্লিউবিসির একটি প্রকার, যেটা অ্যাগ্রানুলোসাইটের ভাগ। অ্যাগ্রানুলোসাইটে দুটো থাকে ডাব্লিউবিসি, মনোসাইট, লিম্ফোসাইট। তো অপশনে লিম্ফোসাইট দেওয়া আছে, সেটাকে কি বলা হয়? সব থেকে ছোট ডাব্লিউবিসি বলা হয়, এবং মনোসাইটকে কি বলা হয়? সব থেকে বড় ডাব্লিউবিসি। আর আমাদের অ্যান্সার কি? লোহিত রক্তকণিকা। ডি নাম্বার অপশনে কি আছে? শ্বেত রক্তকণিকা। যদি বলি শ্বেত রক্তকণিকার রাসায়নিক নাম কি? সাইন্টিফিক নেম, রাসায়নিক নাম, রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম কি হবে? শ্বেত রক্তকণিকার রাসায়নিক নাম কি হবে? লিউকোসাইট। লিউকোসাইটস। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার রাসায়নিক নাম অর্থাৎ ডাব্লিউবিসির রাসায়নিক নাম কি? লিউকোসাইট। আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার রাসায়নিক নাম কি হবে? এরিথ্রোসাইট। প্লেটলেসের রাসায়নিক নাম কি হবে? বা সাইন্টিফিক নেম, বৈজ্ঞানিকভাবে প্লেটলেসকে কোন নামে ডাকা হয়? প্লেটলেসকে ডাকা হয় কি? থ্রম্বোসাইটস কাকে ডাকা হয়? প্লেটলেসের কি রাসায়নিক নাম? থ্রম্বোসাইট। ঠিক আছে, লিউকোসাইটস তো এটা ডাব্লিউবিসির এক প্রকার। লিউকোসাইটস, মনোসাইটস, সব থেকে বড় ডাব্লিউবিসি মনোসাইটস এবং সব থেকে ছোট ডাব্লিউবিসি লিউকোসাইটস। ডাব্লিউবিসিকে শ্বেত রক্তকণিকা বলা হয়। অপশনে ডাব্লিউবিসি দিয়ে দেওয়া নেই, অপশনে শ্বেত রক্তকণিকা দিয়ে দেওয়া আছে। আরবিসির ফুল ফর্ম দেওয়া আছে, রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা দেওয়া আছে। লিম্ফোসাইটকে লিম্ফোসাইট এবং প্লেটলেসকে প্লেটলেস দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? আমাদের রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? কোন কোষগুলি শুধুমাত্র একটি কোষ অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? সেটি কোনটি? লোহিত রক্তকণিকা, যেটিকে বলা হয় আরবিসি। সেটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করার পর সেটি কি করে? আমাদের শরীরের অক্সিজেনকে বহন করে। আর আরবিসির রাসায়নিক নাম যদি বলি এরিথ্রোসাইটস। ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকার রাসায়নিক নাম যদি বলি তাহলে কি হবে? লিউকোসাইট। প্লেটলেসের রাসায়নিক নাম কি হবে? থ্রম্বোসাইটস। ঠিক আছে, প্লেটলেসের রাসায়নিক নাম কি? থ্রম্বোসাইটস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন,
ডিয়ার স্টুডেন্ট, আজকের এই পিওইকিউ সিরিজের ফার্স্ট ক্লাসে তোমাদের যে 20টা কোশ্চেন করানো হচ্ছে, এই 20টা কোশ্চেনের ক্লাস তোমরা প্রত্যেকজনেই ভালো করে ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং নেক্সট ক্লাস আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো আমি বলবো যে পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি চাইবো যে তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কমেন্ট করবে ভিডিওর নিচে। তোমরা কমেন্টে জানাবে আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে। কি বলছে যে পরিপাকতন্ত্রের কোন অংশটি মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং অগ্নাশয়। এই কোশ্চেনটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে এই অ্যান্সারটি এবং এই ভিডিওটিকে তোমরা একটু বেশি বেশি শেয়ার করো। যারা নার্সিংয়ের শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের জন্য খুব হেল্পফুল ক্লাস। তো আশা রাখছি আজকের ক্লাসটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট। জয় হিন্দ, জয় ভারত।